অসহায় চোখে তাকায় সে। পাষণ্ড স্বামী তার, এত কিছু করে বলছে কিছু করতে চাচ্ছে না। এই অবাধ্য লেফটেন্যান্ট সাহেবকে নিয়ে সে কি করবে? আকাশের বুক ছিঁড়ে বৃষ্টির ফোঁটা মাটি ছুঁড়ে যাচ্ছে। বিছানায় শুয়ে এদিকে সেদিকে করছে স্নেহা। কিছুতেই ঘুম আসছে না তার। কৃষ্ণপুর থেকে বিকেলেই রওনা দিয়েছে সে। আরিয়ান তাকে নিয়ে এসেছে। আসার সময় শালা আহমেদ খুব কান্নাকাটি করছেন। এটা মোটেও ভালো লাগেনি ওনার। অদম গায়ে বিছানার এক পাশে শুয়ে আছে আরিয়ান। পিঠে অনেকগুলো দাগ দেখতে পাচ্ছে স্নেহা। চমকে উঠে সে, হকচকিয়ে গেল তৎক্ষণাৎ। বুকের ভেতরটা মোচড় দিচ্ছে তার। এগুলো কি? কাপা হাতটি পিঠে রাখতেই ফিরে তাকালো আরিয়ান। ঘাবড়ে গেল স্নেহা। আমতা আমতা করে বলল, আপনার পিঠে ওসব কি? চাদর টেনে নিজেকে টেনে নিল আরিয়ান। মলিন হেসে বলল, অ্যালার্জি। কিঞ্চিত অবাক হলো আরিয়ান। অ্যালার্জি? অথচ ডক্টর দেখাচ্ছে না কেন? আইঢাই করে ফের শুধায় স্নেহা। আপনি কি ডক্টর দেখাননি? আরিয়ান স্নেহাকে চিন্তিত দেখে অবাক হলো। স্নেহা কি তাকে নিয়ে কিছু অনুভব করছে? তার মানে কি অনুভূতি তৈরি হচ্ছে আরিয়ানের জন্য? কি হলো, চুপ কেন, বলুন। ক্রিম ইউজ করি। স্নেহা চটজলদি বলে ওঠে, কোথায় রেখেছেন, দিন আমি লাগিয়ে দিচ্ছি। আরিয়ান আরও এক দফা চমকে ওঠে। আঙ্গুলের ইশারায় টেবিলের ড্রয়ার দেখালো। স্নেহা উঠে গিয়ে ড্রয়ার থেকে ক্রিম নিয়ে এলো। এতক্ষণ যত্ন নেওয়ার কথা ভাবলেও এখন বেশ লজ্জা লাগছে তার। বুক ভর্তি নিঃশ্বাস টেনে পড়ল, ঘুরে বসুন। আরিয়ান এক মুহূর্ত অপেক্ষা করলো না, ঘুরে বসলো। লাইটের আলোয় আরিয়ানের ফর্সা পিঠ দেখতে পাচ্ছে স্নেহা। সুদেহী পুরুষ। আকস্মাৎ গলা শুকিয়ে আসছে তার। এলোমেলো দৃষ্টি ফেলছে এদিকে ওদিকে। কম্পিত হাতে ক্রিম নিয়ে একটু একটু করে লাগিয়ে দিতে লাগলো আরিয়ানের পিঠে। পুরুষ মানুষ আরিয়ান। নিজের অনুভূতিগুলো চেপে রাখা বড্ড কষ্টের। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ছে সে। স্নেহা পিটপিট চোখ করে তাকাচ্ছে তার দিকে। ক্রিম লাগানো শেষ হতেই সরে এলো সে। ড্রয়ারে রেখে দিল আবারও। হাত ধুতে ওয়াশরুমের দিকে যেতে যেতেই বলল, আমি ওয়াশরুম থেকে আসছি। আরিয়ান দুদিকে মাথা দুলিয়ে সম্মতি জানালো। ওয়াশরুমে যেতেই স্নেহার ফোনটা বেজে উঠল। আরিয়ান চেক করে দেখে ফারা কল করেছে। স্নেহা ভাবি কল করেছে। আসছি আমি। আরিয়ান উঠবেই ঠিক তখনই ওয়াশরুম থেকে বিকট শব্দ শোনা গেল। আটকে উঠে সে। স্নেহা ঠিক আছে তুমি? উফ। স্নেহার গুঙ্গানির আওয়াজ শুনে অন্তর আত্মা কেঁপে উঠল আরিয়ানের। সে অপেক্ষা করল না তার বাইরে আসার। দরজা ধাক্কিয়ে ভেতরে প্রবেশ করে। বাথটাবে পড়ে আছে স্নেহা। হাত ধরে ফিরে আসতে উল্টো ঘুরে মাত্রই পা পিছলে পড়ে যায় সে। ভিজে থুবুথুবু অবস্থা তার। অনাকাঙ্ক্ষিতভাবেই তার শরীরের অনেক অংশই দেখা যাচ্ছে। চোখ এড়ালো না আরিয়ানের। চমকালো সে। নিঃশ্বাস ভারী হলো তার। হিতাহিত জ্ঞান হারানোর উপক্রম হয়েছে। কাপা হাতে জোড়া বাড়িয়ে দিল স্নেহা। আরিয়ান হাত স্পর্শ করতেই উঠতে নিলে ফের পিছলে যায় স্নেহা। এবারেও পড়ে গেল সে। তবে এবার সে একা নয়, আরিয়ান তার উপরেই পিছলে পড়ে। অনাকাঙ্ক্ষিতভাবেই দুজনের ওষ্ঠজোড়া একে অপরকে ছুঁয়ে যায়। থমকে গেল স্নেহা। পিটপিট চোখ করে তাকালো সে। আরিয়ান অপেক্ষা করে না কিছু শোনার। পরপর চুমু এঁকে দিল স্নেহার ঠোঁটে। আরিয়ানের একটুখানি স্পর্শেই মুচড়ে যাচ্ছে স্নেহা। নিঃশ্বাস ভারী হয়ে আসে তার। লজ্জায় তাকাতে পারে না সে। ফিসফিস করে বলে, নট ব্যাড। চট করে কোলে তুলে নিল স্নেহাকে আরিয়ান। নট ব্যাড দ্বারা ঠিক কী বুঝিয়েছে তা বুঝতে পারল না স্নেহা। তার প্রশ্নবিদ্ধ দৃষ্টি দেখে হেসে ফেলল আরিয়ান। লজ্জায় সিটিয়ে যায় স্নেহা। নির্জন এক অন্ধকার ঘরে জ্ঞান ফিরেছে সাইফুলের। চোখ দুটি যেন পাথরের মতো ভারী। সামনের দৃষ্টিটা ঝাপসা হয়ে আসছে বারবার। দেয়ালের পাশ ঘেঁষে পড়ে থাকা তার শরীরের প্রতিটি স্নায়ু ব্যথায় কেঁপে উঠছে। ধাতস্থ হতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগে গেল। ধীরে ধীরে বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘর নয়। এ যেন একটি বন্ধ গোডাউন, যেখানে থেকে মুক্তির পথ নেই। হাত পা শক্ত করে বাঁধা। চারপাশে ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ। নিঃশব্দ সেই ঘরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই সে টের পেল সে একা নয়। চোখ তুলে সামনের ছায়ামূর্তির দিকে তাকাতে হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলার কাছ পর্যন্ত উঠে এলো। নিঃশব্দ ভাবলেশহীন ভঙ্গিমায় এক কোণে বসে আছে নিহাল। নিহাল যার নামেই ভয় মিশে থাকে সাইফুলের বুকের ভিতরে। সেই চাহনি, সেই নিস্তব্ধ রোষ যেন নিঃশব্দেই বলে দিচ্ছে আজ
রিহাই নেই। পিলে চমকে উঠল সাইফুলের। মনে হলো এই অন্ধকার ঘরটাই তার কবর। মৃত্যু কি তবে এতটাই নিঃশব্দ হয়? বাধা অবস্থাতেই সাইফুল গলা নিচু করে কিন্তু কণ্ঠে ভার এবং উত্তেজনার মিশেছে হিসিয়ে বলে উঠল, এখানে কেন এনেছো আমাকে? তুমি ভাবছো না নপুরের কি হবে? তার স্বর যেন এক বিস্ময় করুণ সুরে কাঁপছে, চোখে আতঙ্কের ছায়া, কিন্তু তাতেও লুকোনো এক আশায় যদি কিছু বোঝা যায়, যদি হৃদয় গলে যায়। কিন্তু সেই কথার জবাবে নিহালের ঠোঁটে ফুটে ওঠে এক নিষ্ঠুর নির্মম হাসি। একবারে শব্দ করে হেসে উঠল সে, যেন সাইফুলের উদ্বেগটার তার জন্য নিছক প্রহসন। তার হাসির রেশ না মুছতেই তার ছেলে সুরে বলল, বাইরে ভাই, তুই নাটক কাকে দেখাস? শালা হারামি নাট্যকার কোথাকার। তুই যে আসলে সাইফুল না, সেটা আমরা জেনে গেছি। তার চোখে আগুনের মতো ঘৃণা, আর মুখের কোণায় এক বিদ্রুপ যা হৃদয় ছিঁড়ে ফেলতে পারে নিমিষেই। নিহাল, এটা কিন্তু ভালো হচ্ছে না। কে বলেছে আমি সাইফুল না? আমি সাইফুল শেখ। অগ্নিদৃষ্টি নিবদ্ধ করল নিহাল। রাগে জল শক্ত হয়ে আসে তার। সজোরে লাথি মারে সাইফুলের পেটে। চেয়ার সহ উল্টে পড়ে সাইফুল। ভালো না খারাপ তুই একটু পরে বুঝতে পারবি। অপেক্ষা কর, তোর জম আসছে, আর সে আসার পরে স্পষ্ট হবে তুই সাইফুল নাকি সাইমন। গলা শুকিয়ে এলো সাইফুলের। তবে কি তার খেলা সত্যি শেষ? ফুলের গন্ধে মোমো করছে পুরো বাড়ি। মন যেন এক অদ্ভুত ঘরে ডুবে যায়। চারপাশে ছড়িয়ে পড়েছে এক কোমল মায়াবী ঘ্রাণ, যেন প্রকৃতি নিজেই ভালোবাসার চিঠি লিখে পাঠিয়েছে বাতাসের হাতে। নতুন ফুটে ওঠা ফুলগুলো বাগানে। সকাল সকাল নাস্তার টেবিলে সবাই জড়ো হয়েছে, শুধু তাসফিন নেই। ক্লান্ত পায়ে নিচে এলো ফারা। ফারাকে দেখতেই জয়নাল আহমেদ শুধায়, আম্মু তাসফিন কোথায়? চারিদিকে দৃষ্টি বুলিয়ে ফারা লক্ষ্য করলো সত্যি তাসফিন নেই। আরিফা আহমেদ একই টোনে ব্যস্ত হয়ে বললেন, ফারা, জামা তাসফিনকে তাড়াতাড়ি নিচে আসতে বল। চোখ দুটো আকারে বড় হয়ে গেল। সে যাবে? লোকটা যে পরিমাণে রূপ বদলায়, ফারা কবে যেন প্রাণ হারায়। আমি পারবো না, তুমি যাও। নূপুর নিচেই আসছিল। তাদের কথোপকথন শুনে সে বলল, আমি ভাইয়াকে রেখে দিচ্ছি। এক পা সিঁড়ির দিকে দিতেই শুনতে পেল মাহিরের হাঁক ডাক। নূপুর ছুটে গেল তার দিকে। আরিফা আহমেদ ক্ষিপ্ত মেজাজে বলে ওঠেন, ফারা, তুই কি যাবি? রাগে ফুসতে ফুসতে এগিয়ে গেল ফারা। মনে মনে আল্লাহকে ডাকছে সে। তাসফিন কি ভীষণ ভয় লাগে তার। লোকটা বড্ড জাদরেল। জাদরেল নয়, অসভ্য, ফাজিল, নির্লজ্জ, একটুও লজ্জা নেই। মনে মনে হাজারটা বকা দিয়ে এগোতে লাগলো ফারা। ডান দিক দিয়ে নিজের ঘরটা দেখতে পেল। তার পাশেই আরও একটি ঘর রয়েছে, ওখানেই থাকছে ফাজিল লেফটেন্যান্ট সাহেব। তার রুমের কাছে এসে পা জোড়া থামলো ফারার। এলোমেলো দৃষ্টি ফেলল সে। আশপাশে এক নজর তাকিয়ে লম্বা ঢোক গিলে ভেতরে প্রবেশকে পা বাড়ালো। দরজার কপাট খুলেই ছিল, ধাক্কা দিলেই খুলে গেল পোড়াটা। কেউ নেই ভিতরে। ফারা হৃদয় কুঁচকে এলো তার। খট শব্দ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তাসফিন শেখ। পরনে শুধু টাওয়েলের ছাড়া আর কিছুই নেই। সদ্য শাওয়ার নিয়েছে বোধহয়, তাই তো চুল থেকে নিদারুণ ভঙ্গিতে টুকটুক করে পানির ফোঁটা পড়ছে ফ্লোরে। ফারা অনুভব করছে তার গলা শুকিয়ে আসছে। পেটানো শরীরটা বেশ নজর কাড়া। চোরা চোখে বারবার তাকে দেখছে ফারা। কি চাই মিসেস শেখ? এইভাবে চোরের মতো না তাকিয়ে সোজা সোজা থাকান। আমাকে দেখতে ইচ্ছে করছে বললেই চলে, আমি নিচে দেখিয়ে দিচ্ছি। দুকদম পিছিয়ে গেল ফারা। পিট পিট চোখ করে তাকালো তাসফিনের দিকে। আম্মু ডাকছে আপনাকে। তাসফিন বাঁকা হাসলো। হুট করেই তেড়ে এসে টেনে ধরে ফারার হাত কানা। হকচকিয়ে গেল ফারা। উফ মিসেস শেখ, আপনার তো নরম কেন, একদম তুলার মতো। হাত ধরতে এমন হচ্ছে, জড়িয়ে ধরলে তো একেবারে। চুপ চুপ, নির্লজ্জ লেফটেন্যান্ট সাহেব, যান তাড়াতাড়ি খেতে, সবাইকে উদ্ধার করুন। খাবার পরে দেখছে, আগে আপনাকে খাই তারপর। বাকি কথাটা শেষ করতে পারল না তাসফিন। তার পূর্বেই নূপুর ডেকে ওঠে, ভাইয়া, ভাইয়া। নূপুরের ডাক শুনে সরে গেল তাসফিন। দরজার সামনে এলো নূপুর। দুজনকে একসঙ্গে দেখে মৃদু হাসলো নূপুর। ও ফারা, তুমি এসেছো? আমি আবার এলাম ভাইয়াকে ডাকতে। ভাইয়া, আন্টি ডাকছে, তাড়াতাড়ি এসো। নূপুর প্রস্থান করতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তাসফিন। ফিসফিসিয়ে বলল, তোমাকে তো পরে দেখে নেবো সুখ। আজকে রাতে তুমি কাঁদবে, আর কান্নার কারণ হবে এই তাসফিন শেখ। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। নূপুরের পিছু পিছু সেও ছুট লাগালো। লোকটার ভরসা নেই, কখন কি করে বসে। ইস। খাবার শেষে তাসফিন বেরিয়ে পড়েছে। যাওয়ার পূর্বে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে,
কিছুই বলে যায়নি ফারাকে। আরিফা আহমেদ সাথে কথা হয়েছে, ওনাকে বলেছে বিকেলের দিকে ঢাকা রওনা দেবে। বন্ধ গুডাউনে ভারী লোহার দরজার চাপা শব্দেই খুলে যায়। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে ভিতরে পা রাখল তাসফিন শেখ। বাইরের ঝাঁঝালো বাতাস পেছনে ফেলে সে এক নিঃশব্দ জগতে প্রবেশ করলো, যেখানে সময় থমকে আছে আর আলো যেন ইচ্ছাকৃতভাবেই গা ঢাকা দিয়েছে। চারপাশে পুরনো কাঠ, মরিচা ধরা লোহার শেলফ আর বাতাসে ভেসে আসা ধুলোর গন্ধ সবকিছু মিশিয়ে একটা চাপা উত্তেজনা ছড়িয়েছিল গোটা পরিবেশে। তার অপেক্ষার ঠিক সামনেই কনক্রিটের দেয়ালে ছায়ায় দাঁড়িয়েছিল নিহাল। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, চোখে চাপা উত্তেজনার ঝলক। সে যেন জানতো আজকের এই রাত শুধু একটা সাক্ষাৎ নয়, একটা মোড়, যেখানে গল্প নতুন মোড় নেবে। তাসফিনের পা থেমে গেল কিছু দূরে এসেই। দুজনের মাঝখানে কয়েক হাত ফাঁকা জায়গা, কিন্তু বাতাস ভারী হয়ে উঠেছে অজস্র না বলা কথায়। নিহাল এগিয়ে এলো ধীরে ধীরে। গলা থেকে নিষ্কৃত হলো নিচু স্বরের একটি শব্দ, তুই এলি শেষমেশ। ওই জানোয়ারটাকে বেঁধে রেখেছি। তাসফিন কোনো রকম বাক্য ব্যয় না করে ভিতরের দিকে যেতে লাগলো। জ্ঞান হারিয়ে চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে সাইফুল। সাইফুলকে দেখেই চোরাল শক্ত হয়ে আসে তার। রাগে ফুঁসছে সে। চোখের ইশারায় নিহালকে ওকে জাগাতে বলল। পাশে থাকা পানির বোতল তুলে সজোরে পানির ঝাপটা দিল মুখের উপরে। ছুঁড়ে ফেলল নিহাল। সাইফুল চমকে ওঠে, বোঝার চেষ্টা করে তার সাথে কি হচ্ছে। তাসফিন, তুমি আমাকে আটকে রেখেছো কেন? কি চাও তুমি? কেন করছো এসব? সাইলেন্স। ফাঁকা ঢোক গিলল সাইফুল। পাশে থাকা বড় রডটা হাতে তুলে নিল তাসফিন। এগিয়ে এসে সাইফুলের সামনেই রাখা চেয়ারে বসলো। দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলল, তুই কেন এমন করলি সাইফুল? থরথরিয়ে কাঁপছে সাইফুল। প্রাণ পাখিটা যায় যায় অবস্থা তার। কি করেছি আমি? চোখের কার্নিশ লাল হয়ে আছে তাসফিনের। সাইফুলের প্রতি রাগটা থরথর করে বেড়ে চলেছে। দেখো তাসফিন, তুমি যদি ভেবে থাকো আমাকে এসব বলে ভয় দেখাবে তো ভুল করছো। ভুলে যাচ্ছ নপুরের কথা। কথার পিঠে থামিয়ে কথাগুলো বলল সাইফুল। রাগান্বিত স্বরে চেঁচিয়ে উঠল তাসফিন, জানের বাচ্চা, তোর কি মনে হয় আমি তোকে আমার বোনের ধারে কাছে আসতে দেবো? তোকে তো আমি। আকস্মাত হো হো করে হেসে উঠল সাইফুল। এতক্ষণে ভেতরে থাকা সব ভয় ডর উবে গেল মুহূর্তের মধ্যেই। তার মধ্যে কোনো রকমের অনুশোচনা নেই। হাসির শব্দ পুরো গোডাউন ভেতরে ছড়িয়ে পড়েছে। হিংস্র ভঙ্গিমায় বলে ওঠে, আমি কি ভয় পাই তোকে তাসফিন? তুই আমাকে নপুরের কাছে যাওয়া থেকে আটকাতে পারবি তো? হাত জোড়া থামে তাসফিনের। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে পড়ে সে। পাশে থাকা নিহাল ফুঁসছে রীতিমতো। সাইফুল ফের বলে ওঠে, যেখানে নিজের বউয়ের কাছে যাওয়া থেকেই আটকাতে পারিসনি, সেখানে আমার বউয়ের কাছে যাওয়া থেকে আটকানো তুই কে? বুকের ভেতরে কেঁপে উঠল তাসফিনের। থমকে দাঁড়ায় সে। কলার চেপে ধরে ধরে, কসম আল্লাহর, আমি তোকে জবাই করে ফেলবো সাইফুল। তাচ্ছিলের ভঙ্গিতে হাসছে সাইফুল। ফোনে ভিডিও আছে, দেখ। যা তাসফিন, আগে নিজের বউকে দেখ। মাথা কাজ করছে না তাসফিনের। নিজের চুল খামচে ধরেছে সে। নিহালের দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, ফোন কই ওর? ফোন দে নিহাল। পকেট থেকে ফোন বের করে এগিয়ে দিল নেহাল। কাপা হাতে দ্রুত গ্যালারিতে প্রবেশ করে তাসফিন। ভিডিও অনুসন্ধান করে অবশেষে পেল সে। নিস্তব্ধ রাতে ঘুমিয়ে আছে ফারাহ। চুপচাপ শুয়ে নেই সে। এদিকে সেদিকে করছে মাঝে মাঝে। নড়াচড়ার কারণে শাড়ির অনেকটা অংশই সরে গিয়েছে। ফলস্বরূপ শরীরের অনাবৃত অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় সব কিছুই খোলামেলা। স্তব্ধ হয়ে গেছে তাসফিন। ফারাহ তাকে বলেছিল সে ফিল করতে পেরেছে কেউ তাকে একজন দেখছিল। সে বারবার বলেছিল রুমে কেউ ছিল। ফোনটা শব্দ করে নিচে পড়ে গেল। থমকে গেল তাসফিন। সে একটিবার যদি ফারার কথা বিশ্বাস করত, তার ছেলে সেই হাসি আবারও কানে এলো তাসফিনের। ভাই, তোর বউ এত হট কি করে বলবো? ভাই, তোর বউ এত হট কি যে বলবো ভাই, জাস্ট ফিদা হয়ে গেছি রে। শুধু আমি না, আমার সাথে তো সৌহার্দ্যরও ওর ওপর ফিদা হয়ে গেছে। উফ, একবার হলেও ওর সাথে। জানোয়ারের বাচ্চা। সপাটে লাথি দিয়ে উল্টে চেয়ার সহ ফেলে দিল নিহাল তাকে। কুত্তার বাচ্চা, তুই শেষমেশ ফারার দিকে। তোর তো বউ নেই, না হলে তোর বউটাকেও আদর করে নিতাম নেহাল। সাইফুলের কথাগুলো কাটা দিচ্ছে নিহালের গায়ে। তাসফিন দাঁড়িয়ে আছে চুপচাপ। সে এখন যা করতে চলেছে তা কেউ ভাবতেও পারবে না। তুই আর যাই করতে, আমি তোকে বাঁচিয়ে রাখতাম সাইফুল।
কিন্তু তুই আমার সবচেয়ে পার্সোনাল জিনিসের দিকে নজর দিয়ে বড্ড ভুল করে ফেলেছিস। চোখ উঠিয়ে তাকালো সাইফুল। নিহাল বোঝার চেষ্টা করছে তাসফিনের ভাবান্তর। তাসফিনের রাগ একমাত্র সেই দেখেছে। আজকে সাইফুলের সাথে ঠিক কী হতে চলেছে তা সে আন্দাজ করতে পারছে। নাম সাইমন, বহুরূপী এক। তোর ভাই সাইফুল যে আপাতত অস্ট্রেলিয়ায় বসে আছে। তুইও ছোট ভাই, তাই তো? নূপুরের সম্পর্ক হয় সাইফুলের সাথে, বিয়ে হয় সাইফুলের সাথে, অথচ সে অস্ট্রেলিয়া চলে যায়, আর তোর জায়গায় নিলি তুই। তাসফিনের কথা শুনে চমকে তাকালো নিহাল। তার মানে ও সাইফুলের নয় সত্যি? এর মানে নূপুরের সাথে এই লোকটা এত বছর ধরে অবৈধ সম্পর্ক করে চলছিল? তাসফিন আবারও বলতে শুরু করলো, মুখে প্লাস্টিক সার্জারি করানো হয়েছে একমাত্র আমাদের ধোকা দেওয়ার জন্য। এবং কি হয়েছে মাহির, ওকেও তুই ব্যবহার করেছিস। বাঁকা হাসলো সাইফুল্লাহ মুখ ছদ্মবেশী সাইমন। আরে বাহ, সবই তো দেখি জানিস। হ্যাঁ শালা, তোদের মতো পাচারকারী খুব বেশি দিন টিকতে পারে না। আগে তোকে শেষ করবো, এরপর তোর অস্ট্রেলিয়ার ভাইকে। তোর এত সাহস আমার বোনের সাথে এত বড় ধোকাবাজি করিস, কুত্তার বাচ্চা। কথাটা বলেই ধারালো লম্বা ছুরিটাই তুলে নিল তাসফিন। হ্যালো। নিহালের ফোন পেয়ে প্রথমে চমকালো, কিন্তু সব শেষে শুনেই আটকে উঠল সে। কি হলো নতুন করে? কি হয়েছে বলবি প্লিজ? কি বলছিস তুই? মানে সাইমন? বিস্ফোরিত কণ্ঠে শুধায় আরিয়ান। নিহাল তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সেদিন যখন তাসফিনকে কৃষ্ণপুরে গুলি করা হয়, ওটা আর কেউ নয়, সৌহার্দ্য করেছে। আর সৌহার্দ্যকে এটা করতে বাধ্য করেছে সাইমন, মানে যাকে আমরা সাইফুল হিসেবে চিনি। কথায় আছে না, বাপ বাপকেও ছাড়ে না। সৌহার্দ্যের সাথে এটাই হয়েছে। অন্ধকার কারাগারের পিছনে আজকে তার জায়গা। হৃদয় কুঞ্চিত করে নিল আরিয়ান। এখন কোথায় সাইমন? বাঁকা হাসল নিহাল, রহস্যময় কণ্ঠে বলে, ওর অবস্থা তাসফিন এমন করেছে, সে বারবার মরবে, পদে পদে মরবে। আরিয়ানের নূপুরের কথা ভাবতেই বুকটা ধক করে উঠল। কিন্তু নিহাল, আমাদের নূপুরের কি হবে? নূপুরের কথা মাথায় আসতেই বুকের ভেতরেই মোচড় দিচ্ছে নিহালের। সে সত্যিই জানে না এসব কিছু জানার পর তার ঠিক কী অবস্থা। আমি সত্যি জানি না আরিয়ান কি করে বলল সবটা। আরিয়ান আবারও তপ্ত নিঃশ্বাস ফেলল। ওকে দিয়ে দেখলো স্নেহা বিছানায় ঘুমিয়ে আছে, বারবার এদিকে ওদিকে করছে। নিহাল, তুই আমারে আপডেট দিতে ভুলিস না। আকিকার আমিও জানতে চাই শেষমেশ মাস্টার মাইন্ডের কি হয়। ওকে। পৃথার আজকে ভীষণ জ্বর এসেছে। অবশ্য এই জ্বরের কারণ নিহাল আর তার ছোট চাচি সুবর্ণা। এই যে রাত বিরাতে অবাক করে দিয়ে বলেছে পৃথার জন্য পাত্র দেখা হচ্ছে, খুব শীঘ্রই একটা ভালো খুঁজে মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে। কথাটা জানার পর থেকে কেঁদে কেঁদে অবস্থা খারাপ মেয়েটার। যাকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে আপন করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারে না মেয়েটা। বার কয়েক কল করেছে, অথচ লোকটা ফোন ধরেনি। জ্বরে গা পড়ে যাচ্ছে তার। জানার কাছে বসে বসে গুনগুনছে পৃথা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। অন্ধকারে ঢাকার বাড়িটা ভেতরে দাঁড়িয়ে ফারার বুকের ভেতরে এক অজানা শীতলতা নেমে এলো। যেন হঠাৎ করেই পরিচিত পৃথিবীটা বদলে গেছে। শহরের ব্যস্ততা পেরিয়ে যখন সে ঢাকায় পৌঁছায় তখন মনে হয়েছিল নিঃসঙ্গতা আর হবে না, কিন্তু বাস্তবতা তার ঠিক উল্টো। নিহাল কথা দিয়েছিল বিকেলের মধ্যেই তাসফিন থাকবে সবার আগে, অথচ সিঁড়ির ধাপে ধুলো জমে আছে। দরজার সামনে পড়ে আছে শুকনো পাতাগুলো, স্পষ্ট করে দেয় অনেকক্ষণ কেউ ঢোকেনি এখানে। চারপাশ ঘন নীরবতা, বাতাসটাও যেন নিস্তব্ধ। দেয়ালের গায়ে ছায়া ফেলে রেখেছে নিঃসঙ্গতা। সব কিছু কেমন ঘুটঘুটে অন্ধকারের ছায়ায় আচ্ছন্ন। জানালার কাছে পড়া ম্লান চাঁদের আলোর ঘরগুলো হয়ে উঠেছে এক একটা নিঃশব্দ আতঙ্কের কোষ। ড্রয়ারে হাতড়াতে হাতড়াতে ফারা অবশেষে মোমবাতিটা খুঁজে পেল। নিঃশব্দ ঘরের বুকে সে যেন একমাত্র জীবন্ত সত্তা। চুপচাপ আগুন জ্বালিয়ে মোমবাতিতে আলো জ্বালায় সে। মোমবাতির আলোয় ঘরের প্রতিটা জিনিস নতুন রূপে ধরা দিল। চেনা সোফাগুলো, জানালার পর্দা, দেয়ালের ঘড়িটা দেখল।
রাত 12:30 ছুঁই। বাড়ির সদস্যরা নেই। কেন নেই তাও জানে না ফারা। নূপুর ঝুমুরকে সঙ্গে আনেনি নেহার। ওরা নাকি কাল আসবে। সিঁড়ির প্রতিটি ধাপে পা ফেলার সময় ফারার মনে হচ্ছে কিছু হবে। অন্ধকারে মোমবাতির কাপা আলো হালকা। দরজা খুলে রুমে ঢোকার সঙ্গে সঙ্গে হঠাৎ বুকের ভেতরে কেমন এক মোচড় দিয়ে উঠল। মনে হলো যেন কেউ ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। পেছন ফেরবার আগেই কোমরের চারপাশে জড়িয়ে এলো দুটো বাহু। ফারা থমকে গেল। সেই স্পর্শ, সেই উষ্ণতা ভোলাবার উপায় নেই। ভেজা শরীরের গন্ধ মিশিয়ে যেতে লাগলো বাতাসে। তার শরীরের তাপ পোশাক ভেদ করে পৌঁছে গেল ফারার গভীরে। কাঁপতে কাঁপতে ফিসফিসিয়ে বলল সে, লেফটেন্যান্ট সাহেব। তাসফিনের নিঃশ্বাস ঘাড়ে পড়ছে জ্বলন্ত এক ধরনের উষ্ণতা। শব্দহীন অথচ প্রবল উপস্থিতি নিয়ে সে মিশে আছে ফারার অস্তিত্বে। ফারার দুটি হাত অনিচ্ছায় নড়ে চড়ে উঠলেও তাসফিন যেন শোনে না কিছুই। ঘাড়ে এক নরম চুমো রেখে সে বলে ওঠে কাপা কণ্ঠে, কাঁদাতে এসছে আজ নিজের মতো করে। ফারা চোখ বুঝে আসে। শরীর থরথর করে কেঁপে ওঠে ভেতরে। ছেড়ে দিন। আই এম সরি সুখ, আমার ছোট্ট একটা ভুল হয়েছে জান। তোমার কথাটা বিশ্বাস করা উচিত ছিল সেদিন রাতে। ফারা বুঝল না তাসফিনের কথার অর্থ। আলো অন্ধকারের মাঝে তৈরি এক অন্যরকম আবহে তাসফিন হঠাৎই ছোট্ট একটি মসৃণ কাপড় তুলে নিজের চোখ বেঁধে নিল। যেন অনুভূতিকে বাড়িয়ে দিতে চায়, চক্ষুর সীমা পেরিয়ে ছুতে চায় শুধু অনুভব দিয়ে। ফারা তখনও নিঃশব্দ, এক অদ্ভুত অবসতার মধ্যে। তার হালকা শরীরকে আলতো করে কোলে তুলে নিয়ে বসিয়ে দিল কাঠের কেবিনের উপরে, যেখানে রাতের নিস্তব্ধতা প্রতিধ্বনি তোলে প্রতিটি নিঃশ্বাসে। তারপর মোমবাতির আলোয় দুলতে থাকা ফিতের গিট খুলে দিল তাসফিন ধীরে স্থির হাতে। যেন কোনো প্রাচীন কিছুর খোলস খুলছে সে। বুকের ভেতরে ধুকপুক করছে রমণীর। সফেদ রঙা শার্ট খুলে পরিয়ে দেয় ফারার বদনে, যেন তার সমস্ত অস্থিরতা ঢেকে দিচ্ছে তারই পরিধানে। প্রণয়ের এক আদান প্রদান, যেখানে গন্ধ স্পর্শে বুনে যায় এক অপার্থিব বন্ধন। তবু অবাধ্য ছোঁয়ায় ফারার ভেতরে কেঁপে ওঠে সমস্ত অনুভূতি। কণ্ঠনালীর কাছে এসে জড়িয়ে যায় শব্দ, ভাষাহীন হয়ে পড়ে সে। ঠোঁটের কোণে জমে থাকা নিঃশ্বাসটুকু আটকে আছে। চোখ থেকে ধীরে সেই মসৃণ কাপড় সরিয়ে তাসফিন এবার ফারার দুটি নরম হাত জড়িয়ে বাঁধল হালকা কিন্তু দৃঢ়। চমকে উঠল ফারা, চোখে বিস্ময়, ঠোঁটে কম্পিত প্রার্থনা। না প্লিজ। তাসফিন কানে কানে ফিসফিস করে, কণ্ঠে মাদকতা মেশানো কণ্ঠে বলে, শুধু একটু কাঁদবে আজ, আর কিছুই না। তার বুকের বাঁ পাশে হৃদস্পন্দন যেন যুদ্ধ ঘোড়ার খুরের মতো ছুটে চলেছে অস্থির সবকিছু নিয়ে, অস্তিত্বের সবকিছু নিয়ে। শীর্ণ বদনখানি কোলে তুলে নিল সে। ভেজা শরীরের উষ্ণতায় এক এক করে দিল, একাকার করে দিল ফারাকে। সেই উষ্ণতায় স্পর্শ করলো তার হাড়গোড় পেরিয়ে আত্মার গহীনেও। এগিয়ে গেল বিছানার দিকে, যেন নিঃশব্দ কোনো স্বর্ণস্থল। ফারাকে শুইয়ে দিল মখমলির চাদরের উপরে। শক্তপোক্ত প্রশস্ত দেহের ভারের চাপে পড়ে গেল ফারার শীর্ণ কোমল শরীর দুটি বিপরীত সত্তা, কিন্তু একটি স্পন্দনে বাধা। তার চোখ ধীরে ধীরে বুঝে আসে, অবচেতনভাবে মিশে যায় সেই ছোঁয়ায়, যেটি ছিল ঘূর্ণিঝড়ের মতো বেপরোয়া, আবার সমুদ্রের মতো প্রশান্ত। ফারা বুঝে যায় কিছু অনুভবের ব্যাখ্যা নেই, কিছু মুহূর্ত ভাষার বাইরে। তাসফিন তখন ফিসফিস করে বলে, Let me break you only to hold you closer. You're mine, in light, in darkness, in every breath. এতক্ষণে ফারা লক্ষ্য করেছে তাসফিনের হাতে লালচে তরল পদার্থ। রক্ত। জান প্লিজ, once more. আরেকটা আমার রক্ত। অস্থির হয়ে ওঠে ফারা। অস্থির ফারাকে আরও অস্থির করে তোলে তাসফিন। নিজের অতি নিকটে সব সীমা পার করে ভাসিয়ে দেয় সুখের সাগরে। তপ্ত দুপুর নেমে এসেছে শহরের ছাদে ছাদে। রোদ যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে বাতাসে। দিগন্তের ওপার থেকে সূর্য গলিত সোনার মতো করে পড়েছে প্রতিটি ইট পাথরের গায়ে। গাছের পাতাগুলো ক্লান্ত, নিস্তেজ বাতাসের স্পর্শে পর্যন্ত কুঁকড়ে যাচ্ছে যেন। হাওয়া নেই, নেই কোনো শব্দ। দূর থেকে ভেসে আসছে একটি কাকের কর্কশ ডাক, একঘেয়ে আর বিরক্তিকর। ছাতা হাতে বেরিয়েছে ঝুমুর আর নবীন দুজনে। পথে পথিক কম, পিচঢালা রাস্তাগুলো কাঁপছে গ্রীষ্মের মরীচিকায়।
মানুষগুলো যেন রোদ থেকে পালিয়ে বেড়াচ্ছে, আর ছায়া খুঁজে পাওয়া যেন আজ কোনো বিলাসিতা। এই দুপুরে সময়ও যেন ঘুমিয়ে পড়েছে, ঘড়ির কাঁটা চলছে। শোনো নবীন, আমার সামনের মাসে লাস্ট ইয়ারের এক্সাম আছে, তুমি আজকেই আমাকে বাড়ি পৌঁছে দাও। নবীন মন দিয়ে ঝুমুরের কথাগুলো শুনল। কেউ সময় ভেবে পড়ল, ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলে বিকেলে বলছি। ভাবলে কিন্তু চলছে না, আম্মু আজকে দুপুরেই ফিরবেন, আমাকে যেতেই হবে। বিষয়টি বুঝতে পারছে নবীন। এই তো শেখ পরিবারের বাকি সদস্যরা একটু বাইরে গেছেন 2 দিনের জন্য, আজকেই ফিরে আসবে। ঝুমুরকে যেতেই হবে। নবীন অমত করল না। বই পড়ুয়া মেয়েটা যে তাকে ভালোবাসে, এটাই তার জন্য যথেষ্ট। আর কি লাগে? এখন থেকে পড়াশোনার সুবিধা করে দেওয়াই উচিত। দুপুর হয়ে এসেছে সেই কখন, এখনও ঘুম থেকে উঠতে পারেনি ফারা। মূলত ফারাকে উঠতে দেওয়া হয়নি। দুহাতে জাপটে ধরে শুয়ে আছে তাসফিন। চোখ পিটপিট করে তাকালো ফারা। লোকটাকে যতবার দেখছে ততই রাতের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এর আগে তো কখনো এমন ছিল না। তার উন্মাদনার সব কিছু অন্তরাত্মা কাঁপিয়ে তুলেছে ফারার। দৃষ্টি সরিয়ে জানালার দিকে তাকালো সে। সূর্য এখন মাথার উপরে, অথচ তারা এখনও ঘুমাচ্ছে। সে না হয় ঘুমাচ্ছে, কিন্তু ফারা, তাকে কেন উঠতে দেওয়া হচ্ছে না? শুনুন না লেফটেন্যান্ট সাহেব, উঠুন, শুনুন, আমি ব্যথা পাচ্ছি। কেউ শুনল না ফারার কথা। উল্টো হাতের বাঁধন দৃঢ় হলো তার। খুব শক্তভাবেই জড়িয়ে ধরেছে তাকে। ব্যথায় অস্ফুট স্বরে গঙ্গাতে লাগলো ফারা। প্রাণ পাখিটা যায় যায় অবস্থা। শুনুন না প্লিজ, এবার তো উঠুন। আর কিছু সময়। জড় কণ্ঠে বলা বাক্যটি তীব্রভাবে কর্ণস্পর্শ করলো ফারার। নিঃশব্দ কণ্ঠে হুঁশ হারাচ্ছে সে। রাত থেকে একইভাবে জড়িয়ে আছে তাকে, একটুও ছাড় দেয়নি। রাতে ঘুমাতে পর্যন্ত দেয়নি ফাজিল কমান্ডার তাকে। যখন একটু ঘুমাতে চেয়েছিল ঠিক তখনই বুকে নিজের জায়গা করে নিয়েছে। না না সরুন, আমি উঠবো, ওয়াশরুমে যাব। না, আরেকটু ঘুমাই। না, ওয়াশরুমে যাব তো। এবারে মুখ তুলে তাকালো তাসফিন। চোখে কার্নিশ লাল হয়ে আছে তার। ফারা পিটপিট করে দেখল প্রণয় পুরুষকে। পরপর নাক ডুবিয়ে দিল গলায়। লম্বা নিঃশ্বাস টেনে কিয়ৎক্ষণ একইভাবে শুয়ে রইল। হাঁসফাঁস করছে ফারা। চট করে পাশে টাওয়াল তুলে কোমর জড়িয়ে নিল তাসফিন। উঠে 2 হাতে পাজাগোলা করে তুলে নেয় তার তুলতুলে ফুটফুটে বউটাকে। পরনের সফেদ রাঙা শার্ট এখন শুকিয়ে গেছে, যা বাকি রাতটুকু ফারার নাজুক বদনে লেপটে ছিল। আমি পারবো যেতে। পারবে না শোক। ওয়াশরুমের দরজার সামনে আস্তে করে ফারাকে নামিয়ে দিল তাসফিন। তাসফিনের দিকে তাকাতে পারছে না ফারা। এতটুকু একটুকারও সাদা বস্ত্রে নিজেকে ঢেকে রেখেছে সুদর্শন পুরুষ। তাকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখছে ফারা, খুব কাছ থেকে। আদরে আদরে ভাব, উন্মাদতা তার অস্থির হয়ে বলা প্রতিটি বাক্য শুনেছে ফারা। দাঁড়িয়ে থাকা বড্ড মুশকিল। চট করে ভিতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল ফারা। এলোমেলো চুলগুলো আরও একটু এলোমেলো করে দরজার দিকে তাকালো তাসফিন। অষ্টপরে খেলে গেছে দুষ্টু হাসি। সে হাসিটুকু শুধু ঘড়ির কাঁটা টিকটিক করে শব্দ করে এগিয়ে চলেছে। বিকেল হয়ে এসেছে প্রায়। ফারা উঠে রান্নাঘরে গিয়ে চমকালো। ইতোমধ্যেই অল্প কিছু খাবার বানিয়ে ফেলেছে তাসফিন। সেগুলো টেবিলে রাখাও আছে। চমকের পর চমক পাচ্ছে ফারা। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ তো বড্ড রোম্যান্টিক আর বেপরোয়া, তা বুঝতে আর বাকি রইল না ফারার। ঠোঁটের কোণে দেখা মিলল অমায়িক হাসিটা। চলে আসেন মিসেস শেখ। লাজুক মেয়েটা ছোট ছোট কদম ফেলেই এগিয়ে এলো। কাছাকাছি আসতেই আরও একটি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো তাসফিন। চেয়ারের বদলে নিজের কোলেই টেনে নিল লজ্জায় আড়ষ্ট হওয়া প্রণয় কন্যাকে। থমকালো চমকালো বটে ফারা। পৃথা খুব অসুস্থ। নিহাল সকাল সকাল তাকে দেখতে গিয়েছে। বাড়িতে কেউ নেই। তার চাচা চাচি সেই ছোট ছেলেটাকেই দেখতে গিয়েছে, যার সাথে পৃথার বিয়ে ঠিক হয়েছে। ঘরে ঢুকিয়ে দেখলো বসার ঘরে এলোমেলোভাবে বসে আছে পৃথা। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে মেয়েটার। মেয়েটা নিজের বড্ড অযত্ন করে। আচ্ছা, নিহাল কেন পারছে না তাকে ভালোবাসতে? কেন পারছে না একটুখানি মনে জায়গা দিতে? দরজা করা নাড়তেই হকচকিয়ে উঠে বসল পৃথা। চোখের সামনে নিহালকে দেখে পিলে চমকে ওঠে তার। আপনি আপনি এখানে? নিহাল উপর নিচ মাথা দোলায়। জড়দর শরীরে উঠে দাঁড়ালো পৃথা। চওড়া হেসে বলে, ভিতরে আসুন। ধীর পায়ে ভিতরে প্রবেশ করলো নিহাল। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে শুধায়, চোখে মুখে এমন অবস্থা কেন? শুনলাম জ্বরও এসেছে। নিহালের কথায় ভরকালো পৃথা। শুকনো ঠোঁট জোড়া আলতোভাবে ভিজিয়ে বড় আবদার করে বলল,
আমার একটা আবদার আছে, রাখবেন? ভ্রু বাঁকালো নিহাল সন্ধিহার কণ্ঠে শুধায়। কি আবদার? পৃথা নিজেদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে সাহস করে হাতটা ধরে নিহালের। অশ্রুসিক্ত নয়নে ফিসফিসিয়ে বলল, আমাকে বিয়ে করবেন নিহাল? আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি আপনাকে ছাড়া কাউকে কল্পনাও করতে পারি না। আমার ভীষণ দম বন্ধ লাগে। প্লিজ আমাকে বিয়ে করে নেন। আমি কখনো স্ত্রীর অধিকার চাইব না, শুধু আপনার সাথে থাকতে চাই, আপনার আশেপাশে থাকতে চাই। কণ্ঠগোচরে বাক্যগুলো স্পর্শ করা মাত্রই ছিটকে দূরে সরিয়ে এলো নিহাল। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি আজে বাজে কথা বলছো? প্লিজ প্লিজ আপনি আমাকে বিয়ে করে নেন। আমি কথা দিচ্ছি কখনো আপনার কাছে ভালোবাসা চাইব না। নিহাল আশ্চর্য হচ্ছে, শরীর কাঁপছে তার প্রচণ্ড রাগে। কিরমিরিয়ে বলল, আমার ভুল হয়েছে এখানে আসা, আমার মোটেও আসা উচিত হয়নি। কথাটা তীরের ফলার মতো বুকে এসে বিধে পৃথার, কিন্তু নিহাল তো দেখে না। রাগ নিয়ে বেরিয়ে গেল দরজা থেকে। ফ্লোরে বসে হো হো করে শব্দ করে কেঁদে ওঠে মেয়েটা। একতরফা ভালোবাসাগুলো এত কষ্টের হয় কেন? গাড়ি চলছে আপন গতিতে অবিরাম, অকুত ভয়ে। পথের ধারে জমা থাকা ধুলোবালি, চাকা ঘূর্ণায়মান, বাতাসে উড়ে যাচ্ছে ধুলোর পরত। পেছনে রয়ে যাচ্ছে অস্পষ্ট এক স্মৃতি রাখা মাখা রেখা। জীবনের মতোই এই চলার মাঝে কোথাও কোথাও থেমে থাকার নাম নেই। আকাশে সূর্য যেন এক নীরব সাথী, তার আলোয় গাড়ির ধাতব গায়ে পড়ছে সোনালি ঝিলিক। চারপাশে নীরব প্রকৃতি, মাঝে মাঝে এক আধটা পাখির ডাক, আর রাস্তায় সেই গাড়ির একটানা গতিতে। কোথায় যাওয়া হচ্ছে জানা নেই ফারার। এই তো সকালে খাবার শেষ হতে না হতেই তাকে নিয়ে বেরিয়ে পড়েছে তাসফিন। বলছেই না যে কোথায় যাচ্ছে। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? জাহান্নামে। তাসফিনের প্রতি উত্তর শুনে ঘাবড়ে গেল ফারা। একটু ভালো করে কথা বলতে পারেন না? এমন কেন করেন? কাছে আসো, এত ভালো করে কথা বলবো যে কেঁদে ফেলবে। মুখখানি চুপসে গেল ফারার। মিনমিনে গলায় বলল, সদা এমন করেন কেন আপনি? হৃদয় কুঞ্চিত করে তাকালো তাসফিন প্রশ্নবিদ্ধ চোখে শুধায়। কেমন করি? প্রত্যুত্তরে কিছু বলল না ফারা, চুপটি করে বসে রইল। কোথায় যাচ্ছে তা জানা নেই, কিন্তু যেতে যেতে এই সফরটা তো একটু উপভোগ করাই যায়। জানলার কাজ নামিয়ে দিল ফারা। স্বচ্ছ আকাশটা তার সামনে ভেসে উঠেছে। কি সুন্দর চারিদিকটা। সারি সারি গাছপালা পিছনে ফেলে এগিয়ে চলেছে তারা। উফ, কিছু না করাতেই খালি বলে এমন করি, কিছু করলে তো রক্ষাই থাকবে না। কথাটা বলেই চোখ টিপে তাসফিন। লজ্জা পেয়ে গেল ফারা। খুব বেফাস কথা বলে দুষ্টু কমান্ডার তার। সাইফুল বেঁচে নেই খবরটা ইতোমধ্যেই শেখ বাড়িতেই ঝড় তুলেছে রীতিমতো। স্তম্ভ হয়ে বসে রইল নূপুর। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে তার। নিহাল এসেছে, কেউ সময় পড়বে। তাসফিন নিজেই বলেছে তাকে এসে সবটা বলতে, এবং পরপরই যেন নূপুরকে সামলায়। তাকে সামলানোর দায়িত্ব তার। নিজের স্বামীকে নিজ হাতেই শাস্তি দিয়েছে তারই ভাই। কেন এসব করেছে তাসনিম ভাইয়া? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রুবেনা শেখের। নিহাল একে একে সবটাই বলল। কিভাবে সাইফুল সৌহার্দ্যের সাহায্যে অস্ত্র পাচার করেছে এত বছর ধরে। শুধু এইসব নয়, আরও অনেক খারাপ কাজকর্মের সাথে যুক্ত সে। এবং কি সে ফারার সাথে ঠিক কী করেছে কোনো কিছুই আর শুনতে পারছে না নূপুর। চটজলদি উঠে ছুটে চলে গেল নিজ কক্ষে। দরজাটা বন্ধ করে হাঁটু কেড়ে বসে পড়ল তৎক্ষণাৎ। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ অশ্রুকণা। কাকে ভালোবেসেছিল সে? এমন একটা নিষ্ঠুর মানুষ যে কিনা তার কথা বাদ দিক, তার ছোট বাচ্চাটার কথাও ভাবেনি। বুকের ভেতরটা হো হো করে কেঁদে উঠল নূপুরের। গলা ফাটিয়ে চিৎকার করে উঠে সে। ড্রয়িং রুমে বসে থাকা প্রতিটি সদস্য কেঁপে উঠল তার কান্নায়। চমকালো নিহাল। রুবেনা শেখ, রেজওয়ান শেখ উপরের দিকে যেতে চাইলে বাধা প্রদান করে সে। আপনারা যাবেন না কেউ? কাঁদতে দিন ওকে, বুক বার হয়ে আসে। একটু কাঁদলে চোখের পানির সাথে সাথে ভেতরের কষ্টগুলো বেরিয়ে আসবে। আমার মেয়েটার সাথে এমন না হলেও পারতো। হো হো করে কেঁদে উঠলেন রুবেনা শেখ। স্ত্রীর কান্নায় বুকে ব্যথা অনুভব করছে রেজওয়ান শেখ। হঠাৎ করে কি হয়ে গেল তাদের পরিবারের সাথে? ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। অবস্থা খুব একটা ভালো নয়। বাইরে ঝড় কিছুই নয় নূপুরের মনের ঝড়ের থেকে। ছোট্ট মাহিরকে বুকে জড়িয়ে চুপচাপ বসে আছে সে। বৃষ্টির প্রতিটা ফোঁটার সাথে সাথে নিজের চোখের পানিটা পড়ছে টপটপ করে। ঠকঠক আওয়াজ হতেই চমকে ওঠে নূপুর। বসে থাকা মাহির চট করে গিয়ে দরজাটা খুলে দিল। আঙ্কেল। নিহালকে দেখেই কোলে উঠে গেল মাহির। মৃদু স্বরে হাসল নিহাল। পেটে সুরসুরি দিয়ে মাহিরকে হাসতে হাসতে অস্থির করে তুলল। আম্মু কোথায়? ভেতরে আসে। জানো আঙ্কেল, আম্মু খুব কাঁদছে।
আমাকে বলছেও না কেন কান্না করে, আর বলছে আমার আব্বু নাকি আর কখনো আসবে না। বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল নিহালের। ছেলেটা নিষ্পাপ, ছোট্ট একটা বাচ্চা, তা তো কোনো দোষ ছিল না। তবে কেন এমন হলো, কোনো কিছুই জানা নেই তার। মাহির, নিচে নানু আসছে, ওনার কাছে যাও, উনি কিন্তু তোমার জন্য 2টো দই এনেছে। দইয়ের কথা শুনে চোখ দুটো চকচক করে উঠল মাহিরের। ত্রস্ত বেগে ছুটে যায় নিচের দিকে। মলিন হাসে নিহাল। ভিতরে ঢুকে দেখে নূপুর একই ভঙ্গিতে বসে আছে। নিহাল ক্ষীণ দ্বিধা নিয়ে এগিয়ে গিয়ে বসলো তার পাশে। হকচকিয়ে গেল নূপুর, ফিরে তাকালো তরিতেই। চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে তার। দীর্ঘশ্বাস ফেলল নিহাল। জানো, জীবনে কিছু কিছু কঠিন মুহূর্ত আসে যখন আমাদের তা সামলে উঠতে সময় লাগে, কিন্তু তারপরেও সেই কঠিন মুহূর্তে আমাদের শক্ত থাকতে হয় নিজেকে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে মাহিরের কি হবে বলো তো? তুমি সাইফুলকে ভালোবাসো, তাই হয়তো ওর জন্য। না, বাসি না ভালো। আমি ওই শয়তানের জন্য কাঁদছি না, আমি কাঁদছি মাহিরের জন্য। আমার ছেলেটা যেন এমন না হয়। চোখে হাসে নিহাল। নূপুরের পাশেই ফ্লোরে বসে পড়ে সে। লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি কখনো ভাবিনি সাইফুল এত নিষ্ঠুর একজন মানুষ, এত খারাপ একটা নিজ। কখনোই আমি ভাবিনি ফারহা আমাদের সবার খুব আদরে। আমি কখনোই ভাবিনি নরপিশাচ ওর দিকে এভাবে খারাপ নজর দেবে। হুশ, চুপ যাও, কথা বলো না নূপুর। সব ভুলে যাও সেই শয়তানকে। ওরকম কেউ তোমার জীবনে ছিল, তাও ভুলে যাও। ফিরে তাকালো নূপুর। মুচকি হেসে বলল, ভুলে গেছি। সেই কখন? কষ্ট হচ্ছে খুব? না, আফসোস হচ্ছে খুব। দুজনের মধ্যে পিনপতন নীরবতা। আকস্মাৎ সেই নীরবতা ভেঙে নূপুর ফিসফিসিয়ে বলল, আচ্ছা, আপনি আমার জন্য এখনো একা রয়ে গেছেন, তাই না নিহাল ভাইয়া? আপনি আজও আমাকে ভালোবাসেন? থমকে বইল নিহাল। কিছু বলার মতো ভাষা নেই তার। কি করে বলবে? হ্যাঁ, আমি আজকেও তোমাকে ভালোবাসি, আগামীতেও তোমাকে ভালোবাসবো। হয়তো হ্যাঁ। নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে নূপুর। এতটা ভালোবাসা সেদিন পায়ে ঠেলে দিয়েছিল, আজ বড্ড আফসোস হচ্ছে তার। তবে সে কখনোই চাইবে না তার মতো বোকা নির্বোধ মেয়ে নিহালের জীবনে আসুক। আসবে কি বলছে? এসে গেছে পৃথা। মেয়েটাকে দেখেছে নূপুর। নিহালকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু নিহাল, সে কেন ভালোবাসে না? তার কি বোকা নূপুর, সেই তো কাটা হয়ে আছে নিহালের জীবনে। অনেকের কি অবস্থা? আরিয়ান ফোন করেছে তাসফিনকে। তাসফিন বাড়িতে থাকেনি, তার কারণ আছে। সে ফেস করতে পারতো না তার বোনকে। অবশ্য এটাও জানে নিহাল। আরিয়ান সবটাই সামনে নেবে। আরিয়ান চিন্তিত কণ্ঠে বলল, নূপুরের অবস্থা এখন ঠিক আছে, নিহাল সবটা সামনে নিয়েছে। অস্থির নিঃশ্বাস ফেলল তাসফিন। আমি খুব শীঘ্রই ফিরব, ততদিন তোরা ওদের খেয়াল রাখিস প্লিজ। আরিয়ান নির্বিকার কণ্ঠে বলল, তুই চিন্তা করিস না, আমরা আছি, আমরা এদিকটা সবটা সামনে নিব। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টি নেমেছে সারাদিন ধরে। পাহাড়ের গায়ে যেন মেঘ ছুঁড়ে থাকা এক অলস দুপুর। দিগন্ত জোড়া সবুজে ভেজা পাহাড়গুলো ঢেকে গেছে ধোঁয়াশে কুয়াশায়। দূরের দৃষ্টিটুকু আবছা হয়ে আসে বৃষ্টির পর্দায়। ঝর্ণাধারার শব্দ মিশে গেছে দূরের কোনো পাহাড়ি নদীর কলকলে ধ্বনিতে। প্রকৃতি যেন আজ গভীর প্রেমে মগ্ন। ছিমছাম কাঠের তৈরি ছোট্ট এক রিসোর্টে উঠেছে তাসফিন শেখ ও ফারা। পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকার সেই রিসোর্ট যেন প্রকৃতির বুকের এক নিঃশব্দ আশ্রয়। জানালার কাছের ওপাশে টুপটাপ বৃষ্টির ছোঁয়া, আর ভেতরে উষ্ণ চা আর নিঃশব্দ দৃষ্টি বিনিময়ের মুহূর্ত। চারিদিকে পাখির ডাক থেমে গেছে, কেবল ঝরা পাতার শব্দ আর দূরে কোথাও হারমোনিয়ামের মতো বেজে ওঠা বাতাসের গুঞ্জন। অবাক ক্ষেত্রে পল্লব ঝাপটায় ফারা। কি সুন্দর চারদিকটা, কি সুন্দর জায়গা লেফটেন্যান্ট সাহেব। পছন্দ হয়েছে? খুব। মৃদুর স্বরেই হাসলো তাসফিন। ছোট্ট কাঠের চেয়ারে এসে বসলো ফারা। এই যে বসেছে, এখন আর নড়বে না সে। এত সুন্দর বৃষ্টি পড়ার দৃশ্য মিস করতে চায় না কোনোভাবেই। সাপের মতো গলা পেঁচিয়ে ধরে পেছন থেকে তাসফিন। হকচকিয়ে গেল ফারা। শুকনো ঢোক গিল সে। কানের লতিতে আঙুল ছুঁয়ে নিশাতুর কণ্ঠে বলে তাসফিন, এখানে তোমাকে নিয়ে আসার কারণ অন্য কিছু মিসেস শেখ। এখানে আমার ভিন্ন রূপটা দেখবে তুমি। আমি যে ভীষণ বাজে, তোমার ধারণার থেকেও বেশি। ভয়ে মৃদু কেঁপে উঠল ফারার অন্তর্পর। দু হাতে চট করে তাকে কোলে তুলে নিল তাসফিন। ভারসাম্য বজায় রাখতে পা দিয়ে আঁকড়ে ধরে ফারা তাসফিনকে।
ভয়ে আড়ষ্ট হলো সে, এক্ষুনি যদি পড়ে যেত। কি করছেন এসব? করিনি, করব। ভেতরে যাই। তাসফিনের লাগামহীন কথায় নিঃশ্বাস আটকে আসছে ফারার। দেখুন, ছাড়ুন আমায়, আমার ভীষণ ভয় করছে আপনাকে। ভয় পাওয়া ভালো মিসেস শেখ। কথাটা বলে ভেতরের দিকে পা বাড়ায় তাসফিন। ফারা অস্থির কণ্ঠে বলে, কেউ দেখে ফেলে খারাপ বলবে, দয়া করে ছাড়ুন। কেউ দেখবে না, এখানে কেউ নেই। এই পুরো রিসোর্ট আমি একা বুক করছি। চমকে তাকালো ফারা। রিসোর্টটা খুব একটা বড় না, তবে তাসফিন একাই বুক করেছে শুনে বেশ অবাক হয়েছে সে। প্লিজ ছাড়ুন, আমি বাইরে বৃষ্টি দেখব। তাসফিন ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, হেই, আগে আমাকে দেখো, আমি তোমাকে দেখে তৃষ্ণা মেটাই। আই এম গোয়িং টু টেক অল অফ ইউ টুনাইট, এভরি ইঞ্চ মাই লাভ। ফারা ছটফট করে কাঁপতে কাঁপতে বলে, না প্লিজ। তাসফিন মুচকি হাসে। ইয়েস, আই অ্যাম। লজ্জায় কান গরম হয়ে আসছে ফারার, কিন্তু তাসফিন থামে না, এগিয়ে যেতে লাগলো রুমের দিকে। ফাঁকা ঢোক গেল ফারা। খুব ভয় করছে লোকটাকে, কি হবে এখন। সেদিন তো এরকম করেননি, এখন কেন এমন করছেন? ঘোর লাগা দৃষ্টিতে তাকালো তাসফিন, মাদকতা মেশানো কণ্ঠে বলে, তোমার ফার্স্ট টাইম ছিল তো জেন্টলম্যান ছিলাম, বাট নাও দ্য জেন্টলম্যান ইজ গন অ্যান্ড দ্য ফায়ার হ্যাজ জাস্ট বিগান। টিমটিমে লাইটের আলোয় আবছা শরীরটা যেন এক অনাবৃত হয়ে ওঠে। পাথরের মতো ঠান্ডা সিলিং থেকে নেমে আসা একটা আলো ফারার পায়ের কাছে ছড়িয়ে পড়েছে। ছোটোখাটো ফারা, টাওয়াল জড়ানো শরীর, যেন এক অদ্ভুত স্নিগ্ধতা। জানলার কাছে বসে বাইরে ঝিরঝিরি বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। বৃষ্টির ফোঁটাগুলো তার শরীরের মতোই নরম ও শান্ত, একে একে গড়িয়ে পড়ে জানালার কাছে। কিছুক্ষণ আগেই তো সেই মেয়েটির সাথে কত পাগলামি করলো, এই মুহূর্তটা যেন সে উত্তাল আবেগে লুটিয়েছিল। তাসফিনের বুকের মধ্যে অস্থিরতা বাড়তে থাকে। যতই সে নিজেকে ধরে রাখতে চায়, ততই মনে হয় যেন এই অদ্ভুত শান্তির মাঝে একটা দুর্বার ঝড় ঘনিয়ে আসছে। কিন্তু ফারা তাকে সামলাতে গিয়ে হিমশিম খায়। কোলে করে রুমে এনে বিছানায় শুয়ে দিল তাসফিন তাকে। ফারা ভয় আর অস্থিরতায় আড়ষ্ট হয়ে পড়ে। উন্মাদ বেপরোয়া পুরুষ যখন খুব কাছ থেকে তাকে তীব্রভাবে অনুভব করে, তখন তাকে যেন এক অদ্ভুত যন্ত্রণা গ্রাস করে। তাসফিন অপ্রত্যাশিতভাবে এগিয়ে এসে স্নিগ্ধভাবে এক দীর্ঘ ওড়না টেনে তার দু হাতে বেঁধে ফেলল। ফারা চমকে ওঠে, চোখে বিভ্রান্তি আর দুশ্চিন্তা। বাধা দিতে গেলে তাসফিন প্রতিরোধ হাসিটা ভেতরের কম্পন আরও বাড়িয়ে দিল। মুহূর্তের মধ্যেই তাসফিনের অদ্ভুত শক্তি ফারার ভেতরে এক নতুন প্রণয়ের ঢেউ তৈরি করলো। সে কেঁপে উঠল তাসফিনের প্রতিটি স্পর্শই যেন তার বক্ষভাগে গভীরভাবে মিশে যাচ্ছিল, যেন সে এক মহাসমুদ্রের নিমজ্জিত। মুহূর্তের মধ্যেই সেই শান্ত আর মিষ্টি ছোঁয়ার মধ্যেই যেন এক আগুন জ্বলতে থাকে, আর ফারা অদ্ভুতভাবে নিজেকে সেই আগুনের মধ্যে হারিয়ে যেতে দেখে। বিছানা ছেড়ে চাদর জড়িয়ে ফারার কাছে এগিয়ে গেল তাসফিন। চুপচাপ পেছনে গিয়ে বেতের সোফায় বসে দুই হাতে ফারাকে টেনে চাদরের ভেতরে নিয়ে নিল আলগোছে। হকচকিয়ে গেল ফারা, তবে তা ক্ষণিকের জন্য। শীত শীত করছে তার, তবে উঠে গিয়ে চাদর নিতে ইচ্ছে করছিল না। উষ্ণ ছোঁয়া পেয়ে সুরসুরি লাগছে ফারার, কিন্তু মুখ ভার করে বসে রইল একইভাবে। শুক, হোয়াট হ্যাপেন্ড? মুখটা ভার কেন? দুহাত মেলে ধরে তাসফিনের সামনে ফারা। লালচে দাগ পড়েছে হাতের দুধারে। হৃদয় কুঞ্চিত করে তাকালো তাসফিন। রাগে ফুঁসতে ফুঁসতেই বলে ওঠে ফারা, দেখুন কি করেছেন, হাতের অবস্থা, আপনি এমন কেন? দুহাতে পরপর উম্মাদের মতো চুমু খেলো তাসফিন। গভীরভাবে ঠোঁট ছুঁয়ে বলল, সরি বাট নট সরি শুক, আমি কিন্তু এমনই। ছবেন না, একদম ফাজিল লোক। আগে যদি জানতাম আপনি এমন তাহলে কি? ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে। ফারা তেতে উঠল। উঠে যেতে চাইলে কোমর টেনে জড়িয়ে রাখে তাসফিন। তাহলে আপনাকে গুলি করে দিতাম। সশব্দে হেসে উঠল তাসফিন। গালে নাক ঘষে ফিসফিসিয়ে বলল, করে দাও তাড়াতাড়ি। ম্লান মুখ করে তাকালো ফারা। মিয়ে যাওয়া কণ্ঠে বলল, ব্যথা পাই তো আমি। বুকের মধ্যখানে ছোট্ট পাখিটাকে দু হাতে আগলে নিল তাসফিন। কপালে উষ্ণ ছোঁয়া দিয়ে বলে, ভালোবেসে ভুলিয়ে দেব। চুপটি করে কবুতরের বাচ্চার মতো শুয়ে রইল ফারা। আচ্ছা, আমরা এখানে চলে এলাম, বাড়ি কেউ জানে? জানে। ইস, সবাই কি বলবে বলুন তো? লজ্জামাখা মুখ দেখে ভ্রু উঁচিয়ে তাকালো তাসফিন। বলবে বউ নিয়ে হানিমুনে গেছে আবার। কিছু বলতে পারলো না ফারা, চুপ করে রইল। আপনি এত ঠোঁট কাটা কেন? একটু লজ্জা নেই আপনার? বউয়ের সামনে কিসের লজ্জা? ছি, আপনার এইসবের জন্য আমার কি খারাপ অবস্থা। উফ, একই বলে পুরুষ, মহাপুরুষ, যেখানে ঠিকঠাক বউ সেবা করছে।
চট করে উঠে গেল ফারা। এক টুকরো সাদা কাপড় জড়ানো, নিজেকে যথাযথ ঢাকার চেষ্টা করলো। দূরে গিয়ে তাসফিনকে উদ্দেশ্য করে বলল, কচু পুরুষ। শেভ করা গালে হাত বুলায় তাসফিন। অদ্ভুত ভঙ্গিমায় এদিকে ওদিকে মাথা দুলিয়ে বলল, আবারও বোঝাই পুরুষকে না। চট করে দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ফারা। ভেতর থেকেই গলা উঁচিয়ে বলল, ব্যাং করবেন আপনি, ধরে তো দেখান। দরজার কাছে দাঁড়ালো তাসফিন, দুর্বোধ্য হাসিখানা ঠোঁটে ঝুলছে। শুক্রে, এবার তো তুই গেলি। ভেতরে থাকা ফারা খিলখিলিয়ে হেসে উঠল। টুকরো টুকরো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশ পৃষ্ঠে। সাদা তুলোর মতো নরম গাছপালার পাতাগুলো মৃদু হওয়ায় দুলছে। দূরে মাঠের কিনারায় একটা পুরনো আম গাছ ছায়া ফেলেছে ধান ক্ষেতের গায়ে, যেখানে হলুদ হয়ে ওঠা শীষগুলো বাতাসে দুলছে। পরীক্ষা শেষে বাড়ি ফিরেছে ঝুমুর। সব কিছু ইদানিং ঠিকঠাক চললেও মাঝে মধ্যে রুবিনা শেখ এবং রিজওয়ান শেখ তার আড়ালে তাকে নিয়ে আলোচনা করে। সে এসে পড়লে দুজনের মুখে কুলু পেটে ফেলে। জিজ্ঞেস করলে কিছু বলেও না। তাতে ভীষণ বিরক্ত ঝুমুর। পরীক্ষা চলছে, যার দরুন খুব একটা কথা বলতে পারে না নবীনের সাথে। এটাই ওর লাস্ট ইয়ার, এরপরে পড়াশোনা ঝামেলা শেষ। দেখা যাক পরে কি করা যায়। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিল ঝুমুর। আশেপাশে দৃষ্টি বুলিয়ে মাহিরকে খুঁজে না পেয়ে রুবিনা শেখকে জিজ্ঞেস করলো, আম্মু, মাহির আসেনি এখনো? রুবিনা শেখ ছাদে যাচ্ছিলেন। ঝুমুরের প্রশ্নে থেমে গেলেন, বললেন, না এখনো আসেনি। নূপুর স্বাভাবিকভাবেই চলেছে ইদানিং। নিজের প্রতি যত্নশীল হয়েছে, সাথে ছেলেকেও খুব যত্ন করে সে। মাহিরকে 2 মাস হলো স্কুলে ভর্তি করিয়েছে। রোজ আনতে যায়, মাঝে মাঝে তাসফিনও আনতে যায়। মাহির ইদানিং দুষ্টু হচ্ছে, এখন আর আগের মতো বাবা বাবা করে না। তবে মাঝে মধ্যেই হুট করেই নূপুরকে জিজ্ঞেস করবে, আব্বু কোথায় আম্মু? কথাটা শুনলেই বুকটা মোচড় দিয়ে ওঠে তার। স্কুল ছুটি হয়েছে সবে। গেটের কাছে দাঁড়িয়ে আছে নূপুর, অপেক্ষা করছে ছেলের জন্য। দূরে ব্যাগ কাঁধে দৌড়ে আসছে মাহির। নূপুরকে দেখেই চাপটে ধরে। আম্মু, আম্মু। ঘেমে যাওয়া মুখখানি ওড়না দিয়ে মুছে দিল নূপুর। আমার বাবাটা। আম্মু, জানো আজকে আমি সবার আগে গণিত করে দিছি। ম্যাডাম আমাকে গুড বয় বলেছে। মুচকি হাসে নূপুর। প্রতিদিন স্কুল শেষে সব কথা এসে নূপুরকে বলে মাহির। ছেলের আদুরে কথাগুলো শুনতেও বেশ ভালো লাগে তার। আচ্ছা মায়ের বাসায় গিয়ে শুনবো, ঠিক আছে? চল এখন যাই। মা ছেলে দুজনেই হাঁটতে লাগলো সামনের দিকে। হুট করেই একটা বাইক চলে আসে সামনে। আটকে ওঠে নূপুর। কিঞ্চিত ভয় পেল সে। হেলমেট খুলতেই পরিচিত মুখটা দেখতে পেল। হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে নিহাল। নিহালকে দেখে অস্বস্তিতে পড়ে গেল নূপুর। সে রোজ আসে বাড়িতে, সবাই তাকে বরাবরই ভালোবাসে। মাহি তো এখন আগে থেকে আরো বেশি ভালোবাসে। আঙ্কেল। মাহি নূপুরের হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে চট করে কোলে উঠে গেল নিহালের। ইয়া মাই চ্যাম্প, কি অবস্থা? খুব ভালো, আমি ক্লাসে ম্যাডামের থেকে গুড বয় পেয়েছি। আচ্ছা তাই, তাহলে তো তুমি সত্যিই গুড বয়। খিলখিলিয়ে হেসে উঠল মাহির। নূপুর আইঢাই করে বলল, চলে এসো মাহির, বাড়ি ফিরবো। মাহির মুখ কালো করে তাকালো। না, আমি আঙ্কেলের সাথে বাইকে যাব। বাইকে করে নিহাল হাসলো। নূপুর তোতলাতে তোতলাতে বলল, না, চলে এসো। না না না, আমি আসবো না। আঙ্কেল আমাকে নিয়ে যাও। থাকুক না নূপুর, চলো আমি পৌঁছে দেই বাড়িতে। নূপুর ফের চমকে ওঠে। এভাবে বাইকে যাবে? না না, কি লজ্জাজনক। না না নিহাল ভাইয়া, আমরা পারবো যেতে। উফ, জেদ ছাড়বে তুমি, উঠে এসো। ধমক খেয়ে চুপ করে যায় নূপুর। মাহির খিলখিলিয়ে হেসে উঠল। চট জ্বলতে নিহালের সামনে এসে বসলো। নূপুর গা পা দেহে ধীরে ধীরে উঠে বসে। বাতাস বইছে প্রবল বেগে। কপালের চুলগুলো উড়ছে অবলীলায়। বাইকের আয়নায় উঁকি দিচ্ছে নিহালের সুগভীর দৃষ্টি। সেই আগের মতোই রয়েছে নূপুর। সুদীর্ঘ কেশ, ফর্সা সুন্দর মুখশ্রী, পাতলা ঠোঁট। শুধু সেই ঠোঁট দুটোর উপর থেকে সরে গেছে প্রাণবন্ত হাসিখানা। আদতেও কি কখনো সে পারবে সে প্রাণবন্ত স্বচ্ছ হাসিখানা ফিরিয়ে দিতে? নিজের উপরে মাঝে মাঝে ভীষণ রাগ হয় নিহালের। সে যদি সেদিন জোর করে নূপুরকে বিয়ে করে ফেলতো, তাহলে বোধহয় এরকম করুণ অবস্থা হতো না মেয়েটার। নূপুর আইডাই করেই শুধায়, আপনি ফিতার ফোর ধরছেন না কেন নিহাল ভাইয়া? ক্ষণিকের জন্য থমকে গেল নিহাল। কালকের পর থেকে পৃথার সাথে কোনো কথা বলেনি নিহাল। এমনি মলিন মুখ করে বলল নিহাল। নূপুর চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েটা কিন্তু সত্যি খুব ভালো। আপনি চাইলে ওকে একটা সুযোগ দিতে পারেন। নিহাল কি করবে জানে না। আমার এই জীবনে আমি কাউকে সুযোগ দিতে চাই না নূপুর। নূপুরকে সকালবেলায় বৃথা ফোন করে অনেক কান্নাকাটি করেছে। নিহাল তার সাথে কথা বলছে না। সে সবটা মেনে নিতে পারলেও এরকম কথা না বলে অবহেলাটুকু মানতে পারবে না। বাড়ির কাছে গিয়ে দাঁড়ালো নিহালের বাইক।
মাহির নেমেই দৌড় লাগালো ভেতরের উদ্দেশ্যে। নূপুর চাপা স্বরে বলল, জানি না আপনি খুশি হবেন কিনা, কিন্তু আমি ভীষণ খুশি হব যদি আপনি পৃথাকে একটা সুযোগ দেন। মেয়েটার ভালোবাসায় কোনো কমতি নেই, নিজের থেকেও বেশি ভালোবাসে আপনাকে। আর অপেক্ষা করলো না নূপুর, গুটি পায়ে ভেতরে চলে গেল। নিহাল নিশ্চুপ, সে জানে না পৃথা কেমন মেয়ে, এত অবহেলা করার পরেও ভালোবেসে যাচ্ছে, একটুখানি ভালোবাসা আশা করছে, অথচ নিহাল দিতে পারছে না। সে এক ব্যর্থ পুরুষ। শনিবার সকাল 9:30 ছুঁই ছুঁই, বেঘরে ঘুমাচ্ছে ফারা। হুট করেই মুখের উপরে তপ্ত নিঃশ্বাস ফেলেছে। ঝাপসা ঝাপসা দৃষ্টিতে তাকানোর চেষ্টা করছে ফারা। মুখের সামনে আরো একটা মুখাবয়ব দেখে হক চকিয়ে গেল। কি করছেন লেফটেন্যান্ট সাহেব? চুমো চুমো ফিল পাচ্ছি, তাই এসছে। থতমত খেয়ে গেল ফারা। চকিতে উঠতে গিয়ে বুঝতে পারলো ভারী শরীরটা তার উপরে বিচরণ করছে। ছি লেফটেন্যান্ট সাহেব, আপনি এত লুচু হচ্ছেন কেন দিন দিন? ঠোঁট কামড়ে হাসলো তাসফিন, দুদিকে মাথা দুলিয়ে ফিসফিসিয়ে বলল, দিন দিন আমার বউটা হট হচ্ছে, তাই আমি লুচু হচ্ছে। আপনার এই অশ্লীল কথার জন্য আপনাকে ভাইরাল করে দেওয়া উচিত। সবার উচিত আপনার লুচুগিরি দেখা। তড়িঘড়ি করে উঠে বসলো তাসফিন। ওহ সুখ, আগে বলবা তো। তাড়াতাড়ি ভিডিও করো চান, দেখো আমি ঠিক কতটা অশ্লীল। এরপর দুজনেই ভাইরাল, ঠিক আছে? শেষের কথাটা বলে চোখ টিপলো তাসফিন। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে পাড়া। ঠোঁটকাটা জামাইটা তার কোথায় পালাবে সে? নিজের বিয়ের কথা শুনি চমকে ওঠে ঝুমর। সবে পরীক্ষা দিয়ে শেষ করেছে সে, তার মধ্যেই বিয়ে? ভাবতেই পারছে না কিছু। তার মানে এতদিন রেজওয়ান শেখ এবং রুবেনা শেখ তার বিয়ের বিষয়ে আলোচনা করত। হ্যাঁ করতো বলেই তো তাকে দেখলেই চুপ হয়ে যায়। বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল ঝুমরের। হাহাকার করছে। জানালার কাছে চুপ করে বসে আছে সে। রুম থেকে বের হচ্ছে না। দরজার টোকা পড়তেই ভ্রমটা কেটে গেল তার। দরজার দিকে ফিরে তাকালো ঝুমুর। আসবো ভাইয়া রে? তাসফিনকে দেখে আতঙ্ক হয় ঝুমুরের। যদি সে তার মুখ দেখেই সবটা বুঝে ফেলে তাহলে? স্বপ্ন ঢোক গেলে ঝুমুর আমতা আমতা করে বলল, এসো ভাইয়া। তাসফিন দ্বিধাহীন চিত্তে ভেতরে প্রবেশ করে। জানলার কাছে ঝুমুরকে বসে থাকতে দেখে মনটা হৃদয়ে কিঞ্চিত কুচকে এলো তার। কি হয়েছে তোর? মন খারাপ কেন? হক চকিয়ে গেল ঝুমুর। স্থির নেত্রে পল্লব ছাপলায়। তাসফিনকে বুঝে গেল সব। আকাশসম দ্বিধা নিয়ে ওড়ালো, কই কিছু হয়নি তো ভাইয়া, কি বলছো? পকেটে হাত গুছিয়ে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন। কিছুটা আন্দাজ করতে পারছে সে ঝুমুর বিয়ের কথা শোনার পর থেকেই মন মরা হয়ে আছে। কিছু বলবে ভাইয়া? না মানে তুমি তো এই সময় ঘরে আসো না, কিছু দরকার আছে? না এমনি এসেছিলাম। ফারা কোথায় রে? ছোট ভাবি তো কলেজে গেছে। ও। তাসফিনের কিছু জিজ্ঞেস করলো না, চুপচাপ বেরিয়ে গেল। যে যা জানতে এসেছিল তা সে বুঝে গেছে। চমৎকার হাসলো সে। সেই হাসিটা রয়ে গেল ঝুমুরের অচিরেই। তাসফিন বের হতেই ঝুমুর উঠে ওয়াশরুমে চলে গেল। ফোনটা টুংটাং শব্দে বেজে উঠল। ওয়াশরুম থেকে বেরিয়ে ফোন হাতে নিতেই দেখতে পেল নবীন ফোন করেছে। চাপা দীর্ঘশ্বাস ফেলল ঝুমুর। না, ধরবে না সে। আর যাই হোক, নিজের খুশির জন্য পরিবারকে কষ্ট দিতে পারবে না সে। তোমার কি সত্যি মনে হয় নূপুর আমার প্রীতার সাথে কথা বলা উচিত? আবারও মাহিরের স্কুল গেটের কাছে দেখা হলো নূপুরের। নিহালের কথার সূক্ষ্ম নিঃশ্বাস ফেলল নূপুর। আমি আগেও বলেছি মেয়েটা যথেষ্ট ভালো, তাকে অবহেলা করা উচিত নয়। এবার আপনি দেখুন কি করবেন নিহাল ভাইয়া। কথাটা বলে স্কুলের ভেতরে মাহিরকে নিয়ে ঢুকলো নূপুর। নিহাল তাকিয়ে আছে নির্বিশেষ। কি করা উচিত বুঝে উঠতে পারছে না। বাইক নিয়ে এগোতে লাগলো। সামনেই তো বাস স্ট্যান্ড। ওখানে পৃথা কলেজের উদ্দেশ্যে রোজ যাওয়া আসা করে, আজকেও তাই। ওই যে দাঁড়িয়ে আছে পৃথা। পৃথাকে দেখেও না দেখার ভান করেই চলে যাবে বলে ঠিক করে নেহাল। আচানক সামনে এসে দাঁড়ায় পৃথা। না চাইতেও থামতে হলো নেহালকে। আমার আপনার সাথে কিছু কথা আছে। মিনমিনে গলায় বলল পৃথা। নেহাল ভাবলেই ভাবেই বলল, কি বলবে তাড়াতাড়ি বলো। পৃথা এক পলক দেখে ওই গম্ভীর থমথমে মুখখানি, অতঃপর আবারও দৃষ্টি নত করে অসহায় কণ্ঠে বলে, সরি, আমি ওই দিন একটু বেশি পাগলামো করে ফেলছি। আমার বোঝার উচিত ছিল আপনার দিকটা। আমি খুব দুঃখিত। পৃথার গোলগাল মুখখানি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নিহাল। গোল গোল চোখ দুটো, চিকন নাক, ফোলা ফোলা গাল, গোলাপি ওষ্ঠ যুগল, পান পাতার মতো মুখশ্রী। ওর আগে কখনো এতটা খুঁটিয়ে তাকে দেখেছে নিহাল? মূলত দেখতে ইচ্ছে করেনি কখনো। উঠো। নিহালের কথার অর্থ বুঝলো না পৃথা। নিহাল আবারও বলল, বাইকে উঠতে বলেছি। নেহালের কথায় আশ্চর্য হলো পৃথা, তবে বিনা বাক্য ব্যয়েই উঠে বসলো বাইকে। দ্বিতীয়বার তাকানোর সাহস হলো না তার ওই গম্ভীর মুখ পানে। খোলা চুলগুলো
অবাধ্যভাবে উড়ে বেড়াচ্ছে। বাইকের আয়নায় আর চোখে তাকালো নেহাল। নতমস্তকে চুপচাপ বসে আছে মেয়েটা, অত্যন্ত লাজুক স্বভাবের। রোদ্দুরে কোথায় টেকা যায় না, এতটা গরম ভাবতেও অবাক লাগে। এই তো কিছুদিন আগে বৃষ্টি হলো, তাহলে এখন আবার সূর্য মামা তেতে গেল কেন? ফারা ভেবে পায় না, গম্ভীর মুখ করে তারপরেও ভেবে চলেছে। রাহা আর নেহা দূরে দাঁড়িয়ে ফারাকেই খুঁজে চলেছে, কোথাও পাচ্ছে না। অবশেষে দূরে বড় বেঞ্চের উপরে বসে থাকা ফারাকে দেখতে পেল। ওই তো ফারহা, চল যাই। রাহার কথায় সেদিকে তাকালো নেহা। হ্যাঁ, ওখানেই বসে আছে সে। দুজনেই কচ্ছপ গতিতে এগিয়ে গেল। হ্যালো মাই ডিয়ার ললিতা, হাউ আর ইউ? নেহার ঠঙ্গি মার্কা কথা শুনে চিকন নাকের ডগা ফুলে ওঠে ফারার। রাগ দেখিয়ে চ্যাটাং করে বলল, এতক্ষণের সময় হলো তোদের এখানে আসার? উফ, কখন থেকে অপেক্ষা করছি। 32 পাটি দাঁত দেখিয়ে হেসে ফেলল নেহা। রাহা ধপাস করে বসে পড়ল ফারার পাশে। উফ, আর বলিস না, এই নেহার জন্যই দেরি হয়েছে। আমি তো সেই কখন এসেছি। রাহার মুখে রাহা মিথ্যে কথা শুনে তেতে উঠল নেহা। মিথ্যুক একটা, তুই এত মিথ্যুক কেন বে? আমি দেরি করছি নাকি রাস্তায় নিজের সো কল্ড বয়ফ্রেন্ডের জন্য দেরি হয়েছে তোর? রাহাও কম যায় না। আমার বয়ফ্রেন্ড বলছিল আয় কেএফসি যাই, মিথ্যুক নি। দুজনের ঝগড়া দেখেও হতাশ হলো ফারা, চেঁচিয়ে উঠল সে। উফ, থাম তো তোরা, খালি ঝগড়া। এদিকে মামাও আমাদের উপর রাগ দেখাচ্ছে, আর তোরাও। একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো রাহা এবং নেহা। নেহা সন্দিহান দৃষ্টিতে তাকালো। রাহা শুধায়, মামা? কার মামা? কিসের মামা? আর কিসের রাগ দেখাচ্ছে? কনুয়ে ভর দিয়ে মুখ রাখলো ফারা। মলিন কণ্ঠে বলল, সূর্য মামা, দেখেছিস না মামির সাথে রাগ করে আমাদের উপর সেই রাগ মিটাচ্ছে। চল ঝুলে গেল নেহার। হো হো করে হেসে উঠল রাহা। মামা তুইও না যা বললি। হুট করে দারোয়ান চাচা এগিয়ে এলো, ফারাকে উদ্দেশ্য করে বলে। ভ্রুদয় কুঞ্চিত করে তাকালো ফারা। সে এসেছে আঙ্কেল। স্ত্রীর নেত্রে তাকালো ফারা। এখন কি যাবে? গেলেই তো বাস খাবে। রাহা নাক মুখ কুচকে নিল। আজকে একটা জামাই নেই বলে। হরে রাহা, আমাকেও কেউ নেই বলে। রাগে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়ালো ফারা। কলেজ গেটের সামনে নীরবে দাঁড়িয়ে আছে একটি ধপধপে সাদা গাড়ি। গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছে তাসফিন শেখ। চোখে মুখে এক ধরনের গম্ভীর স্থিরতা, অথচ ভেতরে যেন এক অলৌক উচ্ছ্বাসে ভাসছে। শহরের ব্যস্ততার মাঝেও তার উপস্থিতি আলাদা করে চোখে পড়ে। পরিপাটি পোশাক, ঘড়ির প্রতিটা কাঁটার দিকে তাকিয়ে সময় মাপছে সে। আর সেই কাঙ্ক্ষিত অপেক্ষার মধ্যেই এক অপার্থিব মুগ্ধতা। সে অপেক্ষা করছে তার ফুটফুটে বউটার জন্য, যে এখনো কলেজ গেটের ভেতরে। বন্ধুদের ভিড়েই হেসে উঠেছে নিশ্চয়ই। সেই হাসির ছায়া যেন তাসফিনের হৃদয়ে আগে ভাগেই পৌঁছে গেছে। প্রতিদিনের মতো আজও সে এসেছে। সাদা রঙের সালোয়ার স্যুটে পাড়া যেন শুভ্রতার এক নির্লিপ্ত প্রতিচ্ছবি। কোমর পায়ে ধীরে ধীরে এগিয়ে আসছে সে কলেজ গেটে ভিড় পেরিয়ে। হঠাৎই চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা তাসফিন শেখের দিকে। ছায়ার মতো গাড়ির পাশে দাঁড়িয়ে আছে সে। চোখে মুখে একরকম নির্লজ্জ স্থিরতা, ঠোঁটে চাপা হাসি, দৃষ্টি যেন চোখ ছুঁয়ে বুকের ভিতরে ঢুকে যায়। তাসফিনের সেই অপলক চাহনিতে ফারার বুকের ভিতরে দুরু দুরু কম্পন আসে। এমনভাবে তাকানো কি শোভা পায় একজন লেফটেন্যান্টের? উফ, কি অশ্লীল নির্লজ্জতা তার চোখে। অথচ সেই চোখ থেকে নিজেকে ফিরিয়েও নিতে পারে না ফারা। ঠোঁট কামড়ে নিচু করে ফেলে দৃষ্টি। ছোট ছোট কদম ফেলে এগিয়ে এলো ফারা। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো তাসফিন। অদ্ভুত ভঙ্গিমায় বলে ওঠে, এত সুখ লাগে কেন ওয়াইফি? উফ, তোমাকে দেখে অন্যরকম কিছু ফিলিংস আসে। পিটপিট চোখ করে মুখ তুলে তাকালো ফারা। প্রতি উত্তরে কি বলা যায় এই অশ্লীল মানুষকে? কম্পিত স্বরেই বলে সে, বাড়ি যাব। নৈশব্দে হাসলো তাসফিন। গোল লাগা চাহনি তার। নিচু স্বরেই বলে, বাড়ি পর্যন্ত যাওয়ার ধৈর্য হচ্ছে না তো সুখ। আই নিড ইউ রাইট নাও। দু হাত ঠোঁট চেপে ধরে ফারা। দম বন্ধ হয়ে আসার উপক্রম তৈরি হচ্ছে। তমকেশ্বরী বলে ওঠে, চুপ যান বেশম লেফটেন্যান্ট সাহেব, এত অশ্লীল কেন আপনি? গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। হাসকি টনে বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিয়েও না চান। জাস্ট সো ইউ নো দিস টাইম দ্য ডোজ ওয়ান্ট বি ইজি টু হ্যান্ডেল। লজ্জায় কান দিয়ে রীতিমতো ধোয়া বের হচ্ছে ফারার। ভয়ে চট করে গিয়ে গাড়িতে উঠে বসলো সে। যতক্ষণ দাঁড়িয়ে থাকবে কিছু না কিছু বলেই ওই ঠোঁটকাটা লেফটেন্যান্ট বলবেই। গাড়ি চলছে আপন গতিতে। চুপটি করে বসে আছে ফারা। কথা বললেই সে শুরু করে দিবে। আহা সুন্দরী, কথা বলো কিছু। ঠোঁট কামড়ে অস্থিরতা দামানোর চেষ্টা করছে। আর চোখে কয়েকবার তার স্নিগ্ধ মুখশ্রী পরখ করে পাশের পুরুষটি।
ত্রস্ত বেগে গাড়ি থামালো হুট করে। আকস্মিক ব্রেক কষাতে কিছুটা সামনের দিকে চলে এলো ফারা। নিরিবিলি জায়গা, আশেপাশে গাড়ি ঘোড়া কিছুই নেই। গাড়ি তো দূরে থাক, একটা কুকুর বিড়াল পর্যন্ত নেই। ফারা সন্ধিহান দৃষ্টিতে তাকালো আশেপাশে। জায়গাটা সে চেনে না, এতক্ষণে লক্ষ্য করেছে বিষয়টি। নিরিবিলি গলি পথে হঠাৎ করেই গাড়িটা থামিয়ে দিল তাসফিন। ফারা কিছুতেই বুঝে উঠতে পারছে না এমন নির্জন জায়গায় থেমে পড়ার মানে কি। চারপাশ নিস্তব্ধ, কেবল গাড়ির হালকা ইঞ্জিন ঘরের গুঞ্জন যেন তার বুকের ভেতরে ধুকপুকানির শব্দ মেতে উঠেছে। ভীত চোখে তাসফিনের দিকে তাকায় ফারা। গলাটা শুকিয়ে এসেছে তার। কাবা কাবা স্বরে প্রশ্ন করে,